সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায় আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা শামীম। দর্শক, হৃদরোগ বাংলাদেশের মৃত্যুর অন্যতম একটি প্রধান কারণ, কিন্তু সঠিক সময় এবং সচেতনতার মাধ্যমে এই মৃত্যুর কারণটিকে আমরা প্রশমিত বা প্রভাবিত করতে পারি। হৃদরোগের চিকিৎসায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওপ্লাস্টি আসলে কিভাবে করা হয়, কাদের জন্য এটি প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজ আমরা খুঁটিনাটি আলোচনা করব। এবং অবশ্যই আমাদের সাথে উপস্থিত থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকাতে। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। ধন্যবাদ আপনাকে এবং স্বাস্থ্য কথা যে ফেসবুক পেজকে যে ধরনের প্রোগ্রাম আয়োজন। স্যার, যেমনটি আমরা বলছিলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদরোগ খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ এবং এই রোগের কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে প্রতি বছর। স্যার, শুরুতেই আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশে কমন হৃদরোগ গুলো কি কি আপনারা দেখতে পেয়েছেন? আমাদের দেশে যেটা কমন হৃদরোগের ভিতরে যেটা হচ্ছে সবচেয়ে কমন এবং যার জন্য মানুষ বেশি মৃত্যুবরণ করে সেটা হলো করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যার ফলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রোগী হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকের জন্য অনেক পেশেন্ট মৃত্যুবরণ করে। এবং দেখা যায় যে সারা বিশ্বে যদি আমরা দেখি যে মৃত্যুর কিন্তু একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। সুতরাং হার্টের সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে যেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ। এছাড়াও হার্টের আরো কিছু রোগ আমরা দেখি, সেটা হচ্ছে যেমন হার্টের ভালভের সমস্যা হয়, যেটাকে আমরা ভালভুলার হার্ট ডিজিজ বলি। আবার জন্মগত কিছু হৃদরোগ থাকে, যেমন হার্টের যেমন উপরে প্রকোষ্ঠী ছিদ্র থাকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, নিচের প্রকোষ্ঠী ছিদ্র যেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আমরা বলি। এছাড়াও হার্টের মাংসপেশিতে আমরা সমস্যা দেখি, যেটা কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস এই ধরনের প্রবলেম। আর হচ্ছে আপনি দেখবেন শারীরিকভাবে হার্ট ফেলিউর বলে একটি শব্দ আমরা ব্যবহার করি, যে হার্ট ফেলিউরও আমাদের দেশে অনেক বেশি পেশেন্ট আমরা দেখতে পাই হার্ট ফেলিউরের। এবং এরিথমিয়া, যেমন হার্টের যে একটা ছন্দ থাকে, ছন্দের ভিতরে দেখা যাচ্ছে যে একটু গন্ডগোল হয়, কখনো হার্ট রেট কমে যায়, কখনো বেড়ে যায়, বুক ধড়ফড় করে। এই ধরনের যে প্রবলেমগুলো, হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেমে কিছু সমস্যা হয়, আমরা যেটাকে এরিথমিয়া বলি। মোটামুটি এই রোগগুলি আমরা বেশি আমাদের দেশে আমরা দেখি। তবে এর ভিতরে সবচেয়ে বেশি যেটা দেখা যায় এবং যার ফলে রোগীর অনেক জটিলতা দেখা যায়, এমনকি মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যার অনেক সময় প্রকাশ পায় হার্ট অ্যাটাকের মাধ্যমে। স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি অনেকগুলো হৃদরোগের কথা আমাদেরকে জানাচ্ছিলেন। স্যার, একটু জানবো যে আসলে এনজিওগ্রাম কেন করা হয় এবং এটি কেন গুরুত্বপূর্ণ, কাদের ক্ষেত্রে প্রয়োজন? হ্যাঁ, যেমন হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ নির্ণয়ের জন্য আমরা যেমন ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, কখনো ব্লাডের কিছু টেস্ট করি, যেমন ট্রোপোনিন, তার সিকেএমবি, এর পাশাপাশি যেমন ইকোকার্ডিওগ্রাম করা হয়। এবং সঠিকভাবে হার্টের রক্তনালীতে কয়টি ব্লক আছে এবং কয়টি রক্তনালীতে ব্লকের পরিমাণ কি, সেটা যদি আমরা জানতে হয় তাহলে আমাদের করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন। আসলে হার্টের দেখবেন যে হার্ট একটা অর্গান, যার হচ্ছে অক্সিজেনও দরকার, নিউট্রিশনও দরকার। এবং অক্সিজেন এবং নিউট্রিশন এই দুইটি পুষ্টি সরবরাহ করার জন্য হার্টের নিজস্ব দুইটি রক্তনালী থাকে। একটা হচ্ছে ডান দিকের রক্তনালী, আর একটি হচ্ছে বাম দিকের রক্তনালী। এবং বাম দিকের রক্তনালীটা বের হওয়ার পর সেটি দুইটি বড় বড় ব্রাঞ্চে বিভক্ত হয়। একটাকে আমরা বলি এলইডি, অ্যান্টিরিয়র ডিসেন্ডিং করোনারি আর্টারি, আরেকটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স অর এলসিএক্স আমরা বলি। আর হচ্ছে ডান দিকে একটি রক্তনালী থাকে, যেটাকে আমরা বলি রাইট করোনারি আর্টারি। তাহলে এই যে রক্তনালীগুলো, এই রক্তনালীগুলোর মাধ্যমেই কিন্তু হার্টের মাংসপেশিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করা হয়। এই অক্সিজেন ও পুষ্টির মাধ্যমেই কিন্তু হার্ট তার কার্যক্ষমতা পরিচালনা করে থাকে। যেমন হার্টের কাজটা মানে কি, সে ব্লাডকে পাম্প করে শরীরের বিভিন্ন অংশ পৌঁছে দেয়। এবং এই ব্লাডের ভিতরে অক্সিজেন থাকে, নিউট্রিশন থাকে, যেটা হচ্ছে প্রত্যেকটা শরীরে সব কোষে কোষে পৌঁছে দেওয়ার মাধ্যমে শরীরকে সতেজ রাখা এবং জীবন্ত রাখার জন্যই কিন্তু এই হার্ট কাজ করে থাকে। সুতরাং হার্ট যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে সার্বিকভাবেই
মানুষের জীবনের কিন্তু পতন হয়, ছন্দপতন হয়। সুতরাং এই হার্টকে কার্যকর অবস্থা রাখার জন্যই হার্টের নিজস্ব দুটি রক্তনালী থাকে। এছাড়াও হার্টের কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে, হার্ট নিজস্বভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং তার মাধ্যমে কিন্তু হার্টের কার্যক্ষমতা পরিচালনা করে থাকে। তাহলে হার্টের রক্তনালীতে যদি ব্লক হয়, যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাস এবং বিভিন্ন রোগের কারণে, যেমন ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারপরে যদি ফ্যামিলিতে কারো এই ধরনের হার্টের রোগ থাকে, তারপর জিন দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও আমরা খাদ্য অভ্যাসের কথা যদি বলি, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট যারা বেশি খাচ্ছেন, তার যারা কায়িক পরিশ্রম কম করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রক্তে কোলেস্টেরল মাত্রা যাদের বেশি থাকে, তাদের হার্টের রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে, চর্বি জমে, হার্টে ব্লক তৈরি হয়, যাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। এবং এই ব্লকের কারণে হার্টের রক্তনালীতে রক্ত প্রবাহ কমে যায়। যখন রক্ত প্রবাহ কমে যাবে তখন হার্টের মাংসপেশিতে অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশন কমে যাবে। কমে গেলে তখন হচ্ছে কি বুকে ব্যথা হয়, অনেক সময় 100% বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে হার্টের যে রক্তনালীর যে ব্লক, এই ব্লকটা নির্ণয় করার জন্য একমাত্র সঠিক এবং সবচেয়ে নির্ভুল যদি আমরা নির্ভুল পরীক্ষা যদি আমরা বলি, সেই পরীক্ষাটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম। তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে হার্টের যে রক্তনালী থাকে, সেই রক্তনালীতে ব্লক কয়টি আছে এবং কি পরিমাণ ব্লক আছে, এই ব্লকের কি চিকিৎসা প্রয়োজন, এগুলো যদি আমি সঠিক এবং সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে যাই, তাহলে আমার অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজন। স্যার, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এনজিওগ্রাম আসলে কেন গুরুত্বপূর্ণ এবং এটি কি ধরনের কাজ করে। স্যার, পরবর্তী বিষয়গুলো অবশ্যই আমরা জানবো, কিন্তু তার আগে সময় হচ্ছে ছোট্ট একটু বিরতি দিবার অনুমতি চাইছি। দর্শক, স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায় আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি দিবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায়, এবং আজ কথা হচ্ছে হৃদরোগের চিকিৎসা এনজিওপ্লাস্টি নিয়ে। আমাদের আজকের বিষয়টিতে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে আবারও আমন্ত্রণ করছি আমাদের সাথে। এবং আমরা ব্রেকে যাবার আগে যেমনটি আপনার কাছ থেকে জানছিলাম যে এনজিওগ্রাম আসলে কি এবং এর গুরুত্ব কতটুকু, স্যার এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রাইমারি এনজিওগ্রাম কেন গুরুত্বপূর্ণ এবং এটি কাদের জন্য প্রযোজ্য? প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি আসলে হচ্ছে যে, যেমন আপনি দেখবেন যে হার্ট অ্যাটাকের পরবর্তীতে যে চিকিৎসা পদ্ধতি সবচেয়ে কার্যকর, সেটি হলো প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এখন আমাদের বুঝতে হবে যে হার্ট অ্যাটাকটা আসলে কি। যেমন হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা দেখা যাচ্ছে 20 মিনিট বা তার বেশি সময় যদি থাকে, তার সাথে অনেক সোয়েটিং হওয়া বা ঘামিয়ে যাওয়া, এবং বুকে এমন ব্যথা যে মনে হচ্ছে যে এখনই মৃত্যু হবে, বা বুকে অনেক বেশি চাপ ফিল করা হয়, এই ধরনের একটি সমস্যা যদি আমরা ফিল করি, যে বুকের ব্যথা অনেক সময় বাম দিকে যেতে পারে হাতের, তারপর বুকের পিছনে যেতে পারে, চোয়ালে আসতে পারে, এই সমস্যা যদি থাকে, যেমন কাদের ক্ষেত্রে হয়, যেমন সাধারণত বয়স দেখা যায় 40-এর উপরে, তারপর যারা ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে হার্ট অ্যাটাকের বা হার্টের রোগের, তাদের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, দেখা যায় আমরা যদি ইসিজি করি, ইসিজিতে এসটি এলিভেশন থাকে,
আর হচ্ছে ব্লাডের আমরা ট্রোপোনিন করি, ট্রোপোনিন বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ভিতরে যে সমস্যাটা হয় হার্টের, সেটা রক্তনালীর ভিতরে যে চর্বি জমে যে প্ল্যাক ছিল, ম্যাথ্রোমাটাস প্ল্যাক, সেই প্ল্যাকটা হঠাৎ করে কমপ্লিকেটেড হয়ে গেল, ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে সেখানে কি হলো, সেখানে প্ল্যাকটা ভেঙে যাওয়ার জন্য ওখানে রক্ত জমাট বেঁধে যায়, প্লেটলেট জমে রক্ত জমাট বাঁধে। এখন রক্ত জমাট বাঁধা রক্তের কারণে রক্ত প্রবাহ 100% মানে টোটালি বন্ধ হয়ে যায়। যখন টোটালি বন্ধ হয়ে যায় তখনই প্রচন্ড বুকে ব্যথা হয়, এবং বুকে ব্যথা বন্ধ হচ্ছে না, অনেক সময় নিয়ে থাকতেছে, 20 মিনিটেরও বেশি চলে যাচ্ছে, 30 মিনিটের বেশি চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে এই রক্তনালীটা খুলে দেওয়া। যদি 100% বন্ধ রক্তনালী যদি খুলে দেওয়া না যায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মাংসপেশিগুলি নষ্ট হয়ে যাবে। হার্টের মাংসপেশি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি পরবর্তী চিকিৎসা করে কোনো লাভ হবে না, হার্টের পরবর্তীতে কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই জন্য হার্ট অ্যাটাকের একটি চিকিৎসা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে হার্টের রক্তনালীকে খুলে দেওয়া। এখন খুলে দেওয়ার জন্য আমরা কি করি, যেমন আপনি দেখবেন যে রক্তনালী খুলে দেওয়ার জন্য আমরা স্টেপ্টোকাইনেজ নামক ওষুধ আমরা দিই, টেনিকটিপ্লেজ নামে ওষুধ আমরা দিচ্ছি। এই ধরনের কিছু ওষুধ প্রয়োগ করা হয় রক্তনালীকে খুলে দেওয়ার জন্য, কিন্তু এই ওষুধগুলো 100% কার্যকরী না, কখনো কখনো দেখা যায় 50%, 60% এরকম। তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালীকে টোটালি খোলার জন্য যে পদ্ধতি, সেটা অ্যাঞ্জিওগ্রাম করে যদি আমরা দেখে এই রক্তনালীটা খুলে দিতে পারি, যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। মানে হার্ট অ্যাটাকের পর যাদের এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন যাদের হয়, হার্ট অ্যাটাকের আবার দুইটি ধরন আছে, যেমন একটা হচ্ছে নন এসটি এলিভেটেড আর একটা এসটি এলিভেটেড। যাদের ক্ষেত্রে এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন হয়, তাদের ক্ষেত্রেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হার্টের রক্তনালীকে খুলে দেওয়া যায়, এবং এটা তাৎক্ষণিকভাবে খুলে রক্তনালীর ব্লকটা আপনার চলে গেল। এবং এটা নিয়ম হচ্ছে যে ধরেন আপনার হসপিটালে পৌঁছার যেমন 120 মিনিট, 90 মিনিটের ভিতরে হইলে সবচেয়ে ভালো, 90 মিনিটের ভিতরে। আর হচ্ছে আপনার দেখা যায় যে হার্ট অ্যাটাকের পর 12 ঘন্টার ভিতরে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, এবং হসপিটালে পৌঁছার পর দেখা যায় 60 থেকে 120 মিনিটের ভিতরে কাজটি কিন্তু সম্পন্ন করা উচিত। তাহলে দেখা যাচ্ছে যে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেখানে হচ্ছে আপনার হার্টের রক্তনালীকে খুলে দেওয়া হয়, খুলে দিয়ে ওখানে কখনো কখনো থ্রম্বাস থাকলে থ্রম্বাস বের করা হয়, এবং প্রয়োজন হলে স্ট্যান্ড রিং লাগানো হয় হার্টের রক্তনালীতে, যাকে আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের প্রশ্ন দেখতে পাচ্ছি স্যার, আমি তুলে ধরছি আপনার সামনে। রেহানা বেগম আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার একটু হাঁটলে বুকে ব্যথা করে, বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ব্যথা করে। এখন এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন স্যার, আপনার কাছে পরামর্শ চাইছি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠলে বুকে ব্যথা হয়, হাঁটলে বুকে ব্যথা হয়, এখন সেটা হলো হার্টের রক্তনালীতে ব্লক থাকলে এই ধরনের সমস্যা হইতে পারে। কিন্তু সবসময় যে হার্টের রক্তনালী ব্লকের কারণেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে ব্যথা হবে তাও ঠিক নয়। যেমন অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি ফিমেলদের ক্ষেত্রে রক্তশূন্যতা কিন্তু একটা অন্যতম কারণ। যদি আপনার শরীরের রক্তশূন্যতা থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে আপনার বুকে ব্যথা হয়, হাঁপিয়ে যাওয়া হয়। অনেক সময় আমরা দেখি যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু এরকম হয়। কখনো কখনো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের পরিস্থিতি হচ্ছে। সুতরাং আপনার হার্টের রোগকেও ইগনোর করা যাবে না, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করা প্রয়োজন, যেটা কি হার্টের জন্য না অন্য কোনো কারণে আপনার সিঁড়ি বাইলে সমস্যা হচ্ছে। যেমন হার্টের সমস্যা বোঝার জন্য আমরা কি করি, ইসিজি, রক্তের কিছু পরীক্ষা, তারপর হচ্ছে আপনার ইকোকার্ডিওগ্রাম, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা। সুতরাং আপনার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগে নির্ণয় করতে হবে যে হার্টের রোগ না অন্য কোনো কারণে আপনার এই সমস্যা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শ দেওয়ার জন্য। আমাদেরকে পরবর্তীতে বাবুল মাহা প্রশ্ন করেছেন, লিখেছেন, আমার বাইপাস সার্জারি করা হয়েছিল 2017 সালে, কিন্তু অপারেশনের পর থেকে বুকে ব্যথা করছে, কিছুক্ষণ হাঁটলে ব্যথাটি তিনি বেশি অনুভব করছেন। তিনি এখন কি করতে পারেন স্যার, আপনার কাছে?
হ্যাঁ, তো অপারেশন করা তো হয়েছে বুকে ব্যথা কমার জন্য। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার এখনো বুকে ব্যথা আছে। তাহলে এখন এখানে যে দেখা প্রয়োজন যে আসলে যিনি অপারেশন করছেন তার সাথে আলোচনা করা প্রয়োজন। অনেক সময় আমরা দেখি যে অপারেশনটা তো আসলে করা হয়, বুকের হাড় কাটা হয়, ওখানে স্টেনলেস স্টিলের ওয়্যার দেওয়া থাকে। কখনো কখনো দেখা যায় যে এই হাড্ডি যেটা হচ্ছে এখানে বোনস এবং মাসেলের পেইনও অনেক সময় হয়। তাহলে এখন এটা কি হার্টের রক্তনালী ব্লক জনিত কারণে না হার্টের মাংসপেশির কারণে, সেটার জন্য প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, আর যদি বাইপাস অপারেশন যদি ঠিকমতো করা হয় তাহলে তো যেটা হচ্ছে হার্টের রক্তনালী ব্লক জনিত যে ব্যথা, সেই ব্যথা তো হওয়ার কথা না। সাধারণত হার্টের রক্তনালী ব্লক জনিত যে বুকে ব্যথা, সেই ব্যথার ধরন হলো যে সবসময় কিন্তু থাকে না। আপনি যখন কাজ করবেন, হাঁটবেন, কিছু একটা করতে যাবেন, তখন দেখবেন বুকে ব্যথা হবে, ভারী কাজটা যেগুলো করার সময়। আবার যখন রেস্টে যাবেন ব্যথা কিন্তু কমে যাবে। তারপর হচ্ছে অনেক সময় আমরা নাইট্রোগ্লিসারিন স্প্রে জীবের নিচে দিচ্ছি অথবা ট্যাবলেট দিচ্ছি, দিলে দেখবেন ব্যথা কমে যাবে। তাহলে আপনার ব্যথা যদি কাজের সাথে হয় বা রেস্ট নিলে কমে যায় অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে কমে যায়, তাহলে বুঝতে হবে যে এটা রক্তনালী ব্লক জনিত ব্যথা। আর যদি সেটা না হয়, সবসময় একটা ব্যথা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে বোনস এবং যেটা হাড্ডি এবং মাংসপেশির ব্যথার কারণে হয়। সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে আলাপ করে হাড্ডি এবং মাংসপেশির ব্যথা থাকলে তার জন্য আলাদাভাবে ওষুধ খাওয়া প্রয়োজন। ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদেরকে দর্শক থেকে পরামর্শ দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানটিতে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে পরামর্শ নিব, কিন্তু সময় হচ্ছে আরেকটি বিরতি নিবার। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা বিস্তারিতে। আজ কথা হচ্ছে হৃদরোগের চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি এনজিওপ্লাস্টি নিয়ে। আমাদের সাথে আছেন আজকের বিশেষ অতিথি হিসেবে ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি স্যার, যিনি আজকে বিষয়টিতে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন। স্যার, বিরতিতে যাবার আগে আমরা দর্শকের প্রশ্নগুলো নিচ্ছিলাম এবং আপনি খুব চমৎকার ভাবে তাদেরকে বুঝিয়ে বলেছেন। স্যার, আমরা অনুষ্ঠানের পরবর্তীতে ফিরছি। বাইপাস সার্জারি সম্পর্কে আমরা ইতিমধ্যে আপনার কাছ থেকে শুনেছি এবং এনজিওপ্লাস্টি নিয়েও আপনি বলছিলেন। অনেকের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে দুটির মধ্যে পার্থক্যটি কোথায়? হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেটা এনজিওপ্লাস্টি করি, দেখলাম আমি তো প্রাইমারি এনজিওপ্লাস্টির কথা বললাম। এছাড়াও যাদের ধরেন বুকে ব্যথা হচ্ছে বা একটু হাঁটলে বুকে ব্যথা হয়, আবার রেস্ট নিলে কমে যায়, সবার তো আর হার্ট অ্যাটাক থাকে না। হার্ট অ্যাটাক ছাড়াও যাদের হার্টের রক্তনালীতে ব্লক থাকে, তাদের ক্ষেত্রে আমরা যদি বুঝতে পারি যে এই ধরনের রোগ আছে, সেক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয় এবং কত পার্সেন্ট ব্লক, তার জন্য হচ্ছে আমরা এনজিওগ্রাম করলাম। এনজিওগ্রাম করার পর আমরা যেন ব্লক পেলাম। এখন ব্লকের ধরনটার উপর নির্ভর করে তা কি বাইপাস অপারেশন লাগবে নাকি তার এনজিওপ্লাস্টি লাগবে। এখন দেখা গেল যে হার্টের রক্তনালীর মুখে যদি 50% বা তার বেশি ব্লক থাকে, অথবা মেইন রক্তনালীতে যদি ব্লক থাকে, আপনার হার্টের মেইন রক্তনালী, যেটাকে লেফট মেইন রক্তনালী বলা হয়, 50% বা তার বেশি ব্লক থাকে, এবং এই দুটি ছাড়া অন্যান্য হার্টের অন্যান্য রক্তনালীগুলো
তে যদি যেমন এলইডি, এলসিএক্স, আরসিএ মুখে ছাড়া যদি সেখানে 70% বা তার বেশি ব্লক থাকে, তখনই আমরা এটাকে চিকিৎসার জন্য আমরা বলি যে এই ব্লকগুলো সারানো প্রয়োজন। এখন এই সারানোর পদ্ধতি হলো যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি হলো একটি সারানোর পদ্ধতি, বাইপাস একটি পদ্ধতি। এখন অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আপনার ধরেন এটা হাতের রক্তনালী দিয়ে করা হয়, রেডিয়াল আর্টারি দিয়ে, এবং পেশেন্টকে সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়, এবং এটা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। কোনো কোনো ক্ষেত্রে একটি ব্লক যদি থাকে দেখা যায় 10-15 মিনিটের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাওয়াক পদ্ধতি চিকিৎসা ব্যবস্থা, যেখানে রোগী অজ্ঞান করা হয় না, রোগীর হচ্ছে আপনার স্বল্প সময় এবং বুক কাটার প্রয়োজন হয় না। তাহলে এটা হলো রোগীর জন্য অনেকটা কমফোর্টেবল চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগীর কষ্ট অনেক কম হয়। হাত দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করলে রোগী পরবর্তীতে হাঁটাচলাও করতে পারে এবং খুব দ্রুত সময়ের ভিতরে রোগী হসপিটাল থেকে বাড়ি যেতে পারে। একদিন হসপিটালে বা 2 দিন হসপিটালে রেখে এরপরে বাড়ি চলে যান, এবং দেখা যায় 7 দিন রেস্টের পরে উনি কর্মক্ষেত্রে কিন্তু ফিরে যেতে পারে। তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে যে রোগীর কষ্টও কম, হসপিটালে থাকাও কম লাগে, এবং দ্রুত উনি কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন, এবং এখানে জটিলতা অনেক কম হয়। এবং দেখা যাচ্ছে যে যে রক্তনালীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব, যেমন খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম নাই, বেশি অ্যাঙ্গুলেটেড না, ঠিক আছে, এমন জটিল ব্লক না, এই ধরনের যদি না থাকে, সাধারণত অ্যাক্সেসেবল সব ব্লকের কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব। এবং এগুলো অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এখন অনেক ধরনের টেকনোলজি চলে আসছে, যেমন এফএফআর এর মাধ্যমে কোন কোন রক্তনালীতে ট্রিটমেন্ট করা দরকার সেটা শুধু নির্ণয় করা যায়। আইবাস, যেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা প্ল্যাকটাকে দেখে তা কিভাবে চিকিৎসা করতে হয় সেটার ধরন বের করা যায়। ওসিটি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, তারপর রোটা অ্যাবলেশনের মাধ্যমে ক্যালসিয়াম কন্টেনিং যদি থাকে প্ল্যাক, সেটাও ট্রিটমেন্ট করা সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, যেমন ড্রাগ কোটেড বেলুন, স্ট্যান্ড ছাড়া ড্রাগ কোটেড বেলুন দিয়েও চিকিৎসা করা যায়। আবার এখন এমন ধরনের স্ট্যান্ড আসছে যে স্ট্যান্ডগুলো আপনার লাগানোর পরে এটা একটা সময়ের পর এটা বেনিশ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের নতুন নতুন টেকনোলজি এবং যে চিকিৎসা পদ্ধতি অ্যাঞ্জিওপ্লাস্টিতে, সেটা রোগী বান্ধব এবং রোগীর জন্য আরামদায়ক এবং স্বল্প সময়ে কাজে ফেরা সম্ভব। তাহলে এটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি চিকিৎসা পদ্ধতি। আর আপনার বাইপাস অপারেশন তো একটু জটিল অপারেশন, অপারেশনের সময় অনেক বেশি লাগে, রোগীকে হসপিটালে থাকা লাগে, তার পরবর্তীতে উনি কর্মক্ষেত্রে ফিরতেও তার সময়ের প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা জটিল এবং বড় একটা চিকিৎসা পদ্ধতি। আবার যার ক্ষেত্রে বাইপাস করা প্রয়োজন, তার ক্ষেত্রে তো আবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না। যেমন জটিল ব্লক যদি থাকে যেখানে কিছু করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বাইপাসের জন্য বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বাইপাসের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে টাইম কনজিউমিং, বেশি সময় হসপিটালে থাকা, তারপর হচ্ছে আপনার কর্মক্ষেত্রে ফিরতেও আপনার অনেক সময়ের প্রয়োজন। বিভিন্ন ধরনের জটিলতাও দেখা যায় যে বাইপাস অপারেশনের পরে। তাহলে এই সমস্ত কারণে মানে ২টা চিকিৎসা পদ্ধতি কিন্তু আমরা দেখতেছি, ২টি ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি। আর হচ্ছে যেই ক্ষেত্রে বাইপাসের দরকার, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রিং লাগানো সম্ভব হয় না। আবার যেমন কোনো রোগীর যদি ডায়াবেটিস থাকে, তার যদি অনেক বেশি ব্লক থাকে, সেই ক্ষেত্রে বলা হয় যে বাইপাস অপারেশন ভালো রোগীর জন্য। তাহলে দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্স থেকে যেইভাবে বলা হচ্ছে যে এটার ক্ষেত্রে বাইপাস ভালো, এর ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি ভালো, তাহলে সেইভাবেই আমাদেরকে আগাইতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি চমৎকার বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। স্যার, যেহেতু এনজিওপ্লাস্টিক চিকিৎসা পদ্ধতি হৃদরোগীদের ক্ষেত্রে, সেহেতু এনজিওপ্লাস্টিক করার পর রোগীর জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, অ্যাঞ্জিওপ্লাস্টি পর যেমন হচ্ছে একজন হার্ট অ্যাটাকের রোগী, আমরা যে অ্যাডভাইসগুলি দিয়ে থাকি, যেমন তাকে কিন্তু লাইফস্টাইল পরিবর্তনের জন্য আমরা বারবার জোর দিয়ে থাকি। যেমন উনি যদি ধূমপান করেন, আমরা বলি যে ধূমপান থেকে বিরত থাকার জন্য, অ্যালকোহল থেকে দূরে থাকার জন্য, ড্রাগ অ্যাডিকশন যদি থাকে, আমরা বলি যে ড্রাগ অ্যাডিকশন এগুলো করা যাবে না, থেকে দূরে থাকতে হবে। তার পাশাপাশি উচ্চ রক্তচাপ থাকলে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কথা আমরা বলি। তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি থাকলে
কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্য অভ্যাসে পরিবর্তন, যেমন হচ্ছে আপনার যে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো কিন্তু অ্যাভয়েড করার জন্য আমরা ফ্রুটস এবং ভেজিটেবল আমরা বেশি খেতে বলি আমি রোগীদেরকে, যে ফ্রুটস এবং ভেজিটেবলের প্রতি জোর দেওয়া হয়, এবং দৈনিক 30 মিনিট করে হাঁটার জন্য বা সপ্তাহে 150 মিনিট আমরা হাঁটতে বলি, হাঁটার জন্য আমরা বলে থাকি। এবং সেটা হলো যে মডারেট ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি, যেমন সেটা 3 থেকে 4 মাইল পার আওয়ারে হাঁটতে হবে। তো এই ধরনের যে অ্যাডভাইসগুলো আমরা দিই, যেমন ওজন কমাইতে হবে, যেমন হচ্ছে আইডিয়াল ওজন হচ্ছে বডি মাস ইন্ডেক্স হচ্ছে 18.5 থেকে আপনার 24.9 পর্যন্ত থাকতে হবে। তাহলে এর ভিতরে আপনাকে ওয়েটটাকে আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যাডভাইস আমরা কিন্তু দিচ্ছি। তার পাশাপাশি আমরা বলি যে ঠিকমতো ঘুমানোর জন্য আমরা বলি, তার দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, খুব কম্পিটিটিভ লাইফস্টাইল থেকে দূরে থাকতে হবে, ভারী কাজ এগুলোকে অ্যাভয়েড করার জন্য বলি, যাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে, এবং পরবর্তী স্ট্যান্ডিং করা হয়। তাহলে এই যে অ্যাডভাইসগুলো, এটা কিন্তু আপনার রিং লাগানোর পরেও, আপনি বাইপাস করে রিং লাগার হার্ট অ্যাটাক হোক যাই হোক, আপনার কিন্তু এই অ্যাডভাইসগুলো আপনাকে ফলো করতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই অ্যাডভাইসগুলো সঠিকভাবে ফলো না করেন, তাহলে হবে কি আবার নতুন নতুন ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এবং নিয়মিত ওষুধও আপনাকে খেতে হবে, যেমন কিছু ওষুধ ডক্টর প্রেসক্রাইব করে দিবেন, যেমন রক্তকে পাতলা করার জন্য ওষুধ খায়, অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, যেমন অ্যাসপিরিন, ক্লফিডেগ্রল, টিকাগ্যালর, প্রাসুগ্রেল, এই ধরনের ওষুধগুলো দেওয়া হবে ওষুধ খেতে হবে। যেমন রক্তের কোলেস্টেরল মাত্রা প্লাগ স্টেবিলাইজেশনের জন্য স্ট্যাটিন জাতীয় ওষুধ দেওয়া হয়। কখনো কখনো দেখবেন যে রোগীকে বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এই সমস্ত ওষুধ দেওয়া হয়। তাহলে যে ওষুধগুলো ডাক্তার দিবেন, নিয়মিত ওষুধগুলো খেতে হবে, ওষুধের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, একটি সুন্দর সুষ্ঠু জীবনযাত্রার ভিতরে আপনাকে চলে আসতে হবে। খাদ্যগুলো হবে হার্ট হেলদি খাবারের দিকে নজর দিতে হবে, ব্যালেন্স ডায়েট দিকে নজর দিতে হবে। তারপর অন্যান্য যেগুলো রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক ফ্যাক্টরগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেমন রক্তে কোলেস্টেরল মাত্রা। আমরা যদি দেখি, আমরা 4টা কম্পোনেন্টের কথা আমরা বলি, একটা যেমন টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। ভালো কোলেস্টেরল আমরা এইচডিএল বলি, তাহলে এইচডিএল এর লেভেলটা 40-এর উপরে থাকতে হবে। তারপরে আমরা দেখি যে এলডিএল কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এলডিএল কে কমাইতে হবে। কমাইতে কমাইতে আমরা 50-এর কাছাকাছি নিয়ে যেতে বলি, যাদের স্ট্যান্ডিং করা থাকে, হার্ট অ্যাটাক থেকে হার্টের রোগীদের। তারপর ট্রাইগ্লিসারাইডও কিন্তু সেও কিন্তু হার্টের ব্লক তৈরি করে। ট্রাইগ্লিসারাইডকে 150-এর নিচে নিয়ে আসতে হবে। টোটাল কোলেস্টেরল আপনার 200-এর নিচে নিয়ে আসতে হবে। তাহলে আপনাকে কোলেস্টেরল মাত্রাকেও কি করতে হবে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস, আপনি হিমোগ্লোবিন A1C আপনাকে নিয়ন্ত্রণে 6-এর ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে দেবে। খালি পেটে যেমন 6 থেকে 7-এর ভিতরে রাখা, ভরা পেটে 8 থেকে 9-এর ভিতরে রাখতে হবে। দুপুরে খাবারের পরেও যেন 8 থেকে 9 থাকে, রাত্রে খাবারের পরেও যেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ, যাদের হার্ট অ্যাটাক থাকে, যাদের রিং লাগানো থাকে, সেই ক্ষেত্রে রক্তচাপ আপনার 120-80-এর ভিতরে রাখতে পারলে ভালো। সেটাও যদি না পারা যায়, সেক্ষেত্রে আমরা বলি যে 130-80-এর ভিতরে রাখতে হবে। তাহলে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ রাখতে হবে, ধূমপান করা যাবে না। তাহলে এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তার পাশাপাশি কিছু ওষুধও আপনাকে খেতে হবে। যে হার্টে আমি রিং লাগালাম বা বাইপাস করলাম, আমার সব চিকিৎসা শেষ, এরকম চিন্তা করলে হবে না। কারণ হচ্ছে কি, এই রোগটি হচ্ছে সারা জীবনের রোগ। এই রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়, এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি। সুতরাং আপনার নতুন নতুন ব্লক হওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ব্লকের ঝুঁকি কমানোর জন্যই আপনাকে এই সমস্ত নিয়ম কানুন এবং ওষুধপত্র নিয়মিত খেয়ে যেতে হবে। ডক্টর শফিকুর রহমান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকার ভাবে আজকে আমাদের হৃদরোগীদের জন্য করণীয় কি প্রয়োজন এবং বিশেষ করে আসলে এনজিওপ্লাস্টি নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন। ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ এবং সময়ের জন্য। ধন্যবাদ আপনাকে এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠান। দর্শক, স্বাস্থ্য কথা আজকে জিজ্ঞাসায় আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান পাটোয়ারী স্যার, যিনি কথা বলছিলেন হৃদরোগের চিকিৎসা এনজিওপ্লাস্টি এবং সেই সাথে হৃদরোগীদের জন্য বিশেষ করণীয় কি প্রয়োজন। দর্শক, আমাদের স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং এই সম্পদটিকে রক্ষা করার জন্য হতে হবে সচেতন, মেনে চলতে হবে সঠিক নিয়ম এবং পরামর্শ ডাক্তারের।
আবার আপনাদের সকলে সুস্থ কামনা করছি এবং আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।